ডিয়ার রিয়েল লার্নার, আজকে এসছি কোর্স 509-এর 5 and 10 মার্কস সাজেশন বেসড আনসার নিয়ে। অনেকেই চাইছিলেন সাজেশন বেসড আনসারগুলো যাতে দেওয়া হয়, পড়তে সুবিধা হয় এ থেকে, তো আমি দিয়ে দিচ্ছি সাজেশন বেসড আনসার। আর বলে দিচ্ছি যে কোর্স 508-এর আনসারগুলো আপনি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকেই পেয়ে যাবেন। তো চলুন আজকে আমাদের কোর্স 509-এর প্রত্যেকটা ব্লক থেকে কী কী জিনিস শিখতে হবে সেগুলো দেখে নিই। তো 509-এ রয়েছে 3টে ব্লক। ব্লক 1 থেকে কী কী জিনিস শিখবেন সেটা দেখুন। যে প্রশ্ন হচ্ছে কি, সমাজ শিক্ষার প্রকৃতি কীরূপ। তো বলছি, আমার ডিসকাশন ভিডিওগুলো রয়েছে চ্যানেলে SMTN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে, সেখান থেকে যদি আপনি না দেখেন তাহলে দেখে নেবেন। প্রত্যেকটা ইউনিট থেকে কী কী জিনিস শিখতে হবে, MCQ 5 and 10 মার্কস আনসার কোথা থেকে শিখতে হবে, কতটুকু শিখতে হবে, সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়া আছে। যদি আপনার হাতে কিছু সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। সবটা ভিডিও দেখলে কিন্তু আপনার হয়ে যাবে, কোথা থেকে শিখতে হবে সেগুলো পেয়ে যাবেন। আর যদি সময় না থাকে তাহলে বলবো এই কপিটা আপনি কালেক্ট করতে পারেন, এতে আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেক সাহায্য হবে বলে আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমরা দেখে নিচ্ছি ব্লক 1 509-এর ব্লক 1 থেকে শিখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে সমাজ শিক্ষার প্রকৃতি কীরূপ। আনসারটা দেওয়া আছে, তো এখানে আমি আনসার নিয়ে ডিসকাশন করছি না, জাস্ট কী কী শিখতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর শিখবেন আপনি সমাজ বিজ্ঞান এবং সমাজ শিক্ষার মধ্যে পার্থক্য কী সেটা শিখতে হবে। প্রাথমিক স্তরে সমাজ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য লিখুন, সেটা শিখবেন। তারপর হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে সমাজ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য লিখুন, সেটা শিখতে হবে। বর্তমান সমাজে বিভিন্ন সামাজিক ঘটনাবলীর মোকাবিলায় সমাজ বিজ্ঞানের অবদান লিখুন, সেটা শিখবেন। তো সেটা সাজেশন বেস, কিন্তু অনেক কম করে দেওয়া আছে, এগুলো শিখতেই হবে। আর যদি এর চেয়ে বেশি শিখতে চান অবশ্যই আপনি শিখবেন, কোনো অসুবিধা নেই, তবে এই যেগুলো দেওয়া হলো এগুলো কিন্তু আপনাকে পড়তেই হবে। তারপর হয়েছে প্রশ্ন, প্রাচীন ভারতীয় সাংস্কৃতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সামাজিক বিজ্ঞানের স্থান ব্যাখ্যা করুন। তারপরে আছে আজকের দিনে জাতীয় সংহতির প্রধান অন্তরায়গুলি কী কী, জাতীয় সংহতির দূরীকরণে সমাজবিজ্ঞানীর কী ভূমিকা হওয়া উচিত। তো এই মোটামুটি হচ্ছে ব্লক 1 থেকে শিখবেন, খুব কম করে দেওয়া হলো, এগুলো শিখে নেবেন তাহলেই হবে। তারপর যাচ্ছি আমরা ব্লক 2-তে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আপনি ইউটিউব চ্যানেল SMTN টিউটোরিয়াল দেখতে পারেন, সেখানে লেকচার ভিডিও পাবেন। অনলাইন মেটেরিয়াল যদি আপনার প্রয়োজন হয়, অনেকগুলো মেটেরিয়াল দেওয়া আছে, সেটার লিঙ্কও এখানে দেওয়া আছে, instamojo.com SMTN_টিউটোরিয়াল। ফেসবুক পেজে অনেকগুলো আপডেট দেওয়া হয়, ফেসবুক পেজও লাইক করে রাখতে পারেন। ফেসবুকে SMTN টিউটোরিয়াল নামে পেজ রয়েছে, ওয়েবসাইট রয়েছে smtntutorial.blogspot.com, ওইখান থেকে অনেকগুলো স্টাডি মেটেরিয়াল আপনি কালেক্ট করে নিতে পারেন। তো যাচ্ছি আমরা ব্লক 2-তে। ব্লক 2 থেকে যেগুলো শিখবেন সেটা হচ্ছে ইতিহাস কি, ইতিহাসের প্রকৃতি লিখুন। তো সেগুলো আমরা ডিসকাশন ভিডিওগুলোতে আলোচনা করেছি, প্রয়োজনে ওইটা দেখে নেবেন। তারপর হচ্ছে কিভাবে ইতিহাসের শক্তি রৈখিক ও পাশাপাশি বৃত্তাকার হয় ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন, একটা অ্যান্সার হবে। দেখুন যে সমাজবিজ্ঞান পাঠ্যক্রমে ইতিহাসের গুরুত্ব আলোচনা করুন, অথবা ইতিহাস শিক্ষণ কিভাবে মানব সম্পর্ক ওই মানব সমাজ সম্পর্কে অধ্যয়নে সহায়তা করে, অথবা ইতিহাস কিভাবে শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায়, অথবা প্রাথমিক স্তরে ইতিহাস পাঠের 3টি সামাজিক মূল্যের উল্লেখ করুন, অথবা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে কীভাবে বিজ্ঞান এবং গণিত শেখা যায়। এই সবগুলোর আনসার কিন্তু একই সাথে দেয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। তারপরে যে প্রশ্নটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে ইতিহাসের প্রাথমিক তত্ত্বসূত্র এবং গৌণ তত্ত্বসূত্র বলতে কী বুঝেন, সেটা শিখে নেবেন। তারপর হচ্ছে ধারণা মানচিত্র বা কনসেপ্ট ম্যাপ কি, ইতিহাসে কীভাবে ধারণা মানচিত্র তৈরি করা যায়, ওই প্রশ্নটা, এবং এখানে কনসেপ্ট মানচিত্র তৈরি করেও দেখানো আছে। তারপর হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের কেন ভূগোল পাঠ করা প্রয়োজন, সেটা দেখতে হবে। তারপর হচ্ছে ভূগোল শিক্ষণের পন্থা বা দৃষ্টিভঙ্গিসমূহ আলোচনা করুন, অথবা ভূগোল শিক্ষণের ক্ষেত্রে প্রণালীবদ্ধ ও আঞ্চলিক পন্থাসমূহের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন। পরের প্রশ্ন হচ্ছে NCF 2005 অনুযায়ী ভূগোল শিক্ষণের উদ্দেশ্য কী কী। তারপর হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য একটি পাঠ পরিকল্পনা নির্মাণ করুন, নির্দিষ্ট শিক্ষণ উদ্দেশ্য, শিক্ষণ সামগ্রী, পর্যায়ক্রমিক শিক্ষণ কার্যাবলী এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে পরিষ্কারভাবে নির্দেশ করুন। তো সেখানে একটা পাঠ পরিকল্পনা তৈরি করে দেখানো আছে, পরিবহনের উপর পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে। তো তারপর যেটা শিখতে হবে সেটা হচ্ছে কীভাবে সামাজিক ও রাষ্ট্রনৈতিক জীবনের সঙ্গে রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং সমাজবিজ্ঞানের সম্পর্ক তৈরি হয়, সেটা লিখতে হবে। তারপর হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানের প্রথাগত ধারণা এবং আধুনিক ধারণার মধ্যে পার্থক্য কী কী রয়েছে সেটা শিখতে হবে। অর্থনৈতিক বিষয়ে প্রাচুর্যতা এবং পছন্দের ধারণার নির্দিষ্ট বৈশিষ্ট্য কী ছিল সেটা জানতে হবে। সামাজিক ও রাজনৈতিক জীবনে শিক্ষা সম্পর্কিত প্রধান ধারণা কী ছিল সমাজবিজ্ঞান পাঠ্যক্রমে, সেটা জানতে হবে। ভারতে বিভিন্ন ধরনের বৈচিত্র্যের পার্থক্য কী কী সেটা আপনাকে অবশ্যই শিখতে হবে। তো এইগুলো ছিল ব্লক 2 থেকে। তো এই PDF ফাইল, এটা কিন্তু একটা PDF ফাইল, সেটাও আপনি কালেক্ট করে নিতে পারেন instamojo.com SMTN টিউটোরিয়াল থেকে।
এবং ওই পিডিএফ ফাইলে অনেকগুলো লিঙ্ক পাবেন। দেখুন যে যদি আরও পিডিএফ ম্যাটেরিয়াল আপনার প্রয়োজন হয় তাহলে ওইখানে লিঙ্কে ক্লিক করলে হবে, ডিসকাশন ভিডিওগুলো দেখার জন্য ওই লিঙ্কে ক্লিক করলে হবে, ফেসবুক পেজে যাওয়ার জন্য ওই লিঙ্কে ক্লিক করলে আপনি অনায়াসে ফেসবুক পেজে যেতে পারবেন। তো চলে এসেছি লাস্ট ব্লকে 509-এর ব্লক 3, সেখান থেকে কী কী জিনিস শিখতে হবে সেটা দেখে নিন। ব্লক 3টা কিন্তু অনেক বড়, সেখান থেকে একটু বেশি জিনিস শিখতে হবে, তো আমি বলে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে প্রাথমিক স্তরে সমাজবিজ্ঞানের শিক্ষণের ক্ষেত্রে বিশেষত জ্ঞানমূলক দৃষ্টিকোণ থেকে দেখলে যে সকল শর্তাবলী গুরুত্বপূর্ণ মনে হয় সেই বিষয়ে একটি তালিকা তৈরি করুন, বা যে 4টি নীতির উপর বিদ্যালয়ের শিক্ষণ পরিবেশটি প্রস্তুত করা উচিত তা আলোচনা করুন। তো এটা কিন্তু আপনাকে শিখতে হবে। যে 4টি নীতির উপর বিদ্যালয়ের শিক্ষণ পরিবেশটি প্রস্তুত করা উচিত তা হচ্ছে, দেখুন যে সক্রিয় অংশগ্রহণ, সামাজিক অংশগ্রহণ, এখানে রয়েছে পয়েন্টগুলো, অর্থবহ বা অর্থপূর্ণ কার্যাবলী এবং পূর্বজ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের তথ্যের সংযোগ, এইগুলো। তারপর প্রশ্ন হচ্ছে যে শহুরে শিশুরা যে সকল পরিস্থিতি বা ধারণার দ্বারা বেশি প্রভাবিত হয় সেগুলো একটি তালিকা প্রস্তুত করুন। তো শহরের শিশুরা কিন্তু হোটেল, সিনেমা, পথ দুর্ঘটনা দ্বারা বেশিভাবে প্রভাবিত হয়। তো কীভাবে প্রভাবিত হয় সেগুলো একটু লিখে নিতে পারেন, সেখানে ডিসকাশন আমি করিনি। তারপর হচ্ছে গ্রামের শিশুরা যে সকল পরিস্থিতি বা ধারণার দ্বারা বেশি প্রভাবিত হয় সেগুলি একটি তালিকা প্রস্তুত করুন, সেটা দেখবেন। উপজাতিভুক্ত অঞ্চলের শিশুরা যে সকল পরিস্থিতি বা ধারণার দ্বারা বেশি প্রভাবিত হয় সেগুলি একটি তালিকা প্রস্তুত করুন। তারপর হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক সমাজবিজ্ঞান ক্লাসের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা অবশ্যই শিখে রাখতে হবে। তারপরের প্রশ্ন সেটা হচ্ছে যে 4টি নীতির উপর বিদ্যালয়ের শিক্ষণ পরিবেশটি প্রস্তুত করা উচিত তা আলোচনা করুন, সেটাও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপর হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষণের প্রকল্প পদ্ধতি বর্ণনা করুন, প্রকল্প পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কী সেটা লিখুন, তো সেটাও দেওয়া আছে। তারপরের প্রশ্ন হচ্ছে সমবায় ভিত্তিক শিক্ষণ বা কোঅপারেটিভ লার্নিং বলতে কী বুঝো, এর শিক্ষণ উপাদানের একটি তালিকা প্রস্তুত করুন। পরের প্রশ্ন সমবায় ভিত্তিক শিক্ষণ বা কোঅপারেটিভ লার্নিংয়ের গুণাবলী উদাহরণ সহযোগে আলোচনা করুন, তো সেটা উদাহরণ সহযোগে আলোচনা করা আছে। তারপরের প্রশ্ন হচ্ছে ধারণা মানচিত্র বলতে কী বুঝো, শিক্ষার্থীরা শিক্ষণের মূল্যায়ন প্রক্রিয়ায় ধারণা মানচিত্র কীভাবে ব্যবহার করা যায় তা বর্ণনা করুন। তারপরে হচ্ছে সমালোচনামূলক শিক্ষণ বিজ্ঞানের উদ্দেশ্যগুলি কী কী, এই সমালোচনামূলক শিক্ষণ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে শিক্ষার্থীর ভূমিকা বর্ণনা করুন। পরের প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির ধাপগুলি উদাহরণ সহযোগে আলোচনা করুন। তারপরের প্রশ্ন হচ্ছে পরীক্ষামূলক শিক্ষণ কী, বর্ণনা এবং গল্প বলা পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতা লিখুন। আলোচনা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন। মানচিত্র পঠনের দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে কেন গড়ে তোলা প্রয়োজন বলে আপনার মনে হয়, সেটা অবশ্যই শিখতে হবে। মানচিত্র পাঠে কী কী দক্ষতার প্রয়োজন সেটা অবশ্যই আমাদের জানা দরকার। তারপর হচ্ছে ভূমিকা পালন এবং নাট্যায়নের মধ্যে পার্থক্য নিরূপণ করুন, বা রোল প্লে এবং ড্রামার মধ্যে কী কী পার্থক্য রয়েছে, সো সেটা আমি বলছি যে অবশ্যই শিখতে হবে। পরের প্রশ্ন, যেগুলো এখানে দেওয়া কিন্তু খুব কম করে দেওয়া, সবটাই শিখতে হবে। তারপরেও এর মধ্যে থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই দেখতেই হবে ভালোভাবে। পরে যেটা প্রশ্ন হচ্ছে শিক্ষণ সম্পদ কী, সমাজবিজ্ঞান শিক্ষণে শিক্ষণ সম্পদের গুরুত্ব লিখুন। পরের প্রশ্ন সমাজবিজ্ঞান শিক্ষণে খবরের কাগজ কেন প্রয়োজন, ব্যবহার করা প্রয়োজন এবং আপনি তা কীভাবে ব্যবহার করবেন সেটাও অবশ্যই শিখবেন। পরের যেটা প্রশ্ন হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী হলেন শিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, ব্যাখ্যা করুন। তো শিক্ষক সম্পদ হিসেবে কীভাবে কাজ করেন বা শিক্ষার্থীকে সম্পদ হিসেবে কীভাবে ব্যবহার করা যায় সেটাও দেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে কি একজন শিক্ষক হিসেবে সমাজবিজ্ঞান শিক্ষণে আপনি শিক্ষণ সম্পদের উন্নয়ন ঘটাবেন কীভাবে সেটা দেখতে হবে। তারপর হচ্ছে শিশুদের কেন মূল্যায়ন করা উচিত, কী মূল্যায়ন করা উচিত, কেমনভাবে মূল্যায়ন করা উচিত, ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন বা সিসি ব্যাখ্যা করুন, সিসি এর উদ্দেশ্য লিখুন, সেটা শিখতে হবে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী, শিক্ষণ মূল্যায়নের জন্য ব্যবহৃত নির্দেশক এবং প্রয়োজনীয় দক্ষতার বর্ণনা করুন। নিয়মবিধি বা রুব্রিক্স কী, রুব্রিক্সের সুবিধাগুলি কী কী, শিক্ষার্থীর কাজের একটি তালিকা প্রস্তুত করুন যা পোর্টফোলিও মূল্যায়নের জন্য নেওয়া হতে পারে, বা পোর্টফোলিও মূল্যায়ন কীভাবে সম্ভব। পরের প্রশ্ন সংক্ষেপে মূল্যায়নের মূল পদক্ষেপগুলি আলোচনা করুন। নম্বর ব্যবস্থার তুলনায় গ্রেডিং ব্যবস্থার সুবিধা লিখুন, সেটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন। পরে যেটা হচ্ছে কি বিদ্যালয়ে সামাজিক ব্যক্তিগত গুণাবলীর প্রচলিত মূল্যায়ন ব্যবস্থা বর্ণনা করুন। তো সামাজিক এবং ব্যক্তিগত গুণাবলীর মূল্যায়ন মানে হচ্ছে সোশিয়াল পার্সোনাল কোয়ালিটি। তারপর হচ্ছে সিসি পরিকল্পনা একটি রূপরেখা তৈরি করা হলো এসপিকিউ এর মূল্যায়ন সহ। তো এই ছিল মোটামুটি আমার কোর্স 509-এর 5 and 10 মার্কসের আনসারের আয়োজন। এগুলো দেখে নিলে আমি বলবো যে আপনার পরীক্ষা ভালো হবে, কারণ বিগত দিনগুলোতে SM10 টিউটোরিয়ালকে যারা ফলো করেছেন অনায়াসে তাদের পরীক্ষা ভালো হয়েছে, অনেকেই আমাকে জানিয়েছেন, জেনে আমারও খুশি হলো। তো আপনাদের জন্য বলছি যে 509-এর এমসিকিউগুলো কি প্রয়োজন পড়বে, এমসিকিউগুলোকে কি এইভাবে পিডিএফ আকারে আমি তৈরি করে দেব, যদি প্রয়োজন পড়ে অবশ্যই বলবেন, আমি এমসিকিউগুলোকে পিডিএফ আকারে তৈরি করে দেব।
বাকি রইল 508 510-এর, তো সেগুলো পরবর্তীতে আপনি পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ এসএম টিউটোরিয়াল।